হঠাৎ করে ভারত কেন বাংলাদেশকে এড়িয়ে চলছে? যে দেশ একসময় যৌথ সামরিক মহড়া করত, এখন সেখানে বাংলাদেশ নেই। সীমান্তে বাড়ছে টেনশন, ভেতরে ভেতরে বদলে যাচ্ছে কূটনৈতিক সমীকরণ। এটা কি শুধুই রাজনৈতিক দূরত্ব, নাকি আমেরিকা চীন মিলিয়ে এর পেছনে আছে আরও বড় কোনো কারণ? আজ আমরা দেখব ভারত কি সত্যি বাংলাদেশকে পাকিস্তানের মতো থার্ড ফ্রন্ট হিসাবে বিবেচনা করছে, নাকি এর পেছনে আরও বড় কোনো আন্তর্জাতিক সমীকরণ লুকিয়ে আছে। রাজনৈতিক মহলে এমন একটা আলোচনা রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সাথে যে কথিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল, যেখানে আসলে বাণিজ্যের থেকে দাসত্বই বেশি, বর্তমান সরকার সেই চুক্তিটি বজায় রাখছে এবং আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি ভারত মোটেও ভালোভাবে দেখছে না বলেই ধারণা করা হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে আমেরিকা ঘাঁটি গড়তে উঠে পড়ে লেগেছে, আর ভারত কখনোই চাইবে না বাংলাদেশে আমেরিকা শক্ত অবস্থান তৈরি করুক, কারণ বঙ্গোপসাগরে আমেরিকার উপস্থিতি ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে। যদি সেন্ট মার্টিন বা অন্য কোথাও কোনো নজরদারি অবকাঠামো গড়ে ওঠে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল সরাসরি চাপে পড়তে পারে। এক্ষেত্রে ভারত পাশে পাবে রাশিয়া, এমনকি চীনকেও, কারণ সবার কমন থ্রেট হলো আমেরিকা। ইতোমধ্যেই ভারত ও রাশিয়া এক ঐতিহাসিক সামরিক চুক্তি করে ফেলেছে। রাশিয়া সর্বোচ্চ 5টি জাহাজ যে কোনো সময় বিনা অনুমতিতে ভারতের সমুদ্রসীমায় প্রবেশ করতে পারবে। রাশিয়া সৈন্যরাও ভারতের মাটিতে নামতে পারবে। ঠিক একই রকম সুবিধা ভারতের বেলাতেও। সামনের দিনগুলোতে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে সুপার পাওয়ারগুলো যে সাইক্লোন তুলবে, তাতে বাংলাদেশের জন্য সত্যি বড় রকমের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সত্যি বলতে বাংলাদেশ একাধিক শক্তির সাথে সম্পর্ক বজায় রাখতে গিয়ে একটা জটিল পরিস্থিতিতে পড়েছে। দেখুন, ইউনুসের করা যুক্তরাষ্ট্রের সাথে অসম চুক্তি বর্তমান সরকার চালিয়ে নিচ্ছে। আবার যখন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা সফরে, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু দেশ চীন সফরে। শোনা যাচ্ছে ভারত তাদের দেশে তারেক রহমানের সফরের ব্যাপারে ইতিবাচক সাড়া না দেয়ায় তারেক রহমানের চীন সফরে যাবার বিষয়ে আলোচনা করবেন খলিলুর রহমান, এবং তিস্তা প্রকল্প নিয়েও কথা হতে পারে। তারেক রহমান যদি চীন সফরে যান আর তিস্তা প্রকল্প যদি চীনকে দেয়া হয়, সেক্ষেত্রে আবার ভারত এবং আমেরিকা দুটি দেশই অসন্তুষ্ট হবে। সব মিলিয়ে কৌশলগত ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে উঠেছে। অনেক বিশ্লেষকের মতে এখানে একটি ব্যালেন্সড ডিপ্লোমেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সব পক্ষের সাথে সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। ভারত সম্প্রতি দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারে যে সামরিক মহড়াগুলো করছে, সেখানে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপকে গুরুত্ব দিলেও বাংলাদেশের অনুপস্থিতি চোখে পড়ার মতো। আগে সম্প্রীতির মতো মহড়ায় বাংলাদেশ এবং ভারত দুটি দেশের সেনারা একসাথে প্রশিক্ষণ নিত, কিন্তু এখন ভারত কৌশলগতভাবেই ঢাকাকে এড়িয়ে চলছে। 1971 সালে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেভাবে এক হয়ে লড়াই করেছিল, বর্তমানে এই দূরত্ব ঠিক তার বিপরীত। তখন আমাদের গোয়েন্দা তথ্য ছিল অভিন্ন। আজ ভারত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আপনার কি মনে হয় সামরিক মহড়া থেকে বাংলাদেশকে বাদ দেওয়া ভারতের একটি সতর্কবার্তা? তারা কি এর মাধ্যমে বিশ্বকে অন্য কোনো বার্তা দিতে চাইছে? সীমান্তে কুমির বা সাপ ছাড়ার বিষয়টি হয়তো আমার মতো অনেকের কাছেই অবিশ্বাস্য শোনাতে পারে। রাজনৈতিক মহলে এমন কিছু আলোচনা ছড়ালেও বাস্তবিক দিক থেকে এটি কতটা সম্ভব, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ভূ রাজনীতির ভাষায় এ ধরনের আলোচনাকে অনেক সময় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসাবে দেখা হয়, অর্থাৎ সরাসরি কিছু না করেও একটি ভয় বা বার্তা তৈরি করা।
ড্রোন এবং ইলেকট্রনিক নজরদারির পাশাপাশি এমন গুঞ্জন ছড়ানো এক ধরনের কৌশল হতে পারে। বাস্তবতা হলো কুমির কিংবা সাপ দুটো প্রাণী নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং ডাঙায় উঠে এলে তা উভয় পক্ষের জন্যই ঝুঁকিপূর্ণ। তাই এটিকে সরাসরি প্রতিরক্ষা কৌশল হিসেবে দেখার চেয়ে একটি মনস্তাত্ত্বিক বার্তা হিসেবে দেখাই যুক্তিযুক্ত। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ভারতের পক্ষে বাংলাদেশের সাথে দূরত্ব বোঝাতে এমন পদ্ধতির প্রয়োজন নেই, কারণ অতীতেও আমরা দেখেছি ট্রানজিট বন্ধ করা সহ বিভিন্ন চুক্তি বাতিলের মাধ্যমে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট করা হয়েছে। এমনকি বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানিও তাদের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আপনি কি মনে করেন এই ধরনের আলোচনা কি শুধুই অনুপ্রবেশ ঠেকানোর অংশ, নাকি এর পেছনে আরও গভীর কোনো বার্তা লুকিয়ে আছে? অতীতে আমরা দেখেছি ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা টু ফ্রন্ট ওয়ার, যেখানে পাকিস্তান এবং চীন ছিল, সেই ধারণার বাইরে গিয়ে থ্রি ফ্রন্ট নিয়ে আলোচনা শুরু করেছেন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তকেও নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে, আর এর শুরু হয়েছিল ইউনূসের আমলে। ভারত পাকিস্তান সীমান্তে যে সমস্ত অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম মজুদ রেখেছে, ঠিক একই রকমভাবে ফ্রান্সের রাফেল থেকে শুরু করে রাশিয়ার সুখোই সব মজুদ করে রেখেছে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন হাসিমারা এয়ারবেসে। এছাড়াও সীমান্তে নজরদারি বাড়ানো, বিএসএফের শক্তি বৃদ্ধি, সীমান্তবর্তী এলাকায় খুব দ্রুততম সময়ে ক্যান্টনমেন্ট এবং রাস্তা নির্মাণ করেছে ভারত। যে দেশটি একসময় আমাদের স্বাধীনতা সংগ্রামে পাশে ছিল, আজ সেই সম্পর্কের জায়গায় দূরত্ব তৈরি হচ্ছে। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। অনেক বিশ্লেষকের মতে এই পরিবর্তনের পেছনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং সিদ্ধান্তগুলো ভূমিকা রেখেছে। যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে শুধু ভারত নয়, তার মিত্র রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বিনিয়োগ বা সামরিক সহযোগিতা নিয়ে আরও সতর্ক অবস্থান নিতে পারে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের ফলে ভারতের জন্য বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে কৌশলগতভাবে চাপে রাখা তুলনামূলক সহজ হয়ে যাবে। তিস্তার পানি বণ্টন, শেখ হাসিনার করা 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তির নবায়ন, নিত্যপণ্যের রপ্তানি, সবকিছুই এখন দর কষাকষির অংশ হয়ে উঠতে পারে। তবে পশ্চিমবঙ্গে বিজেপি জয় পেয়েই যে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে এনে বসিয়ে দেবে, এমনটা ভাবার কোনো কারণ নাই। কারণ ভারত হুট করে বাংলাদেশে প্রবেশ করে আন্তর্জাতিক প্রশ্নের মুখে পড়তে চাইবে না। কিন্তু আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে নিজেদের ফিরে আসাকে ত্বরান্বিত করতে পারে, সেক্ষেত্রে ভারত সমর্থন দেবে। আবার এটাও ভাবার কারণ নাই যে ভারত এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। কারণ আমি শুরুতেই বললাম, আমেরিকার বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চাওয়া ভারতের সিকিউরিটির জন্য থ্রেট। আর সিকিউরিটি থ্রেট হলে বাংলাদেশ যতই বাণিজ্য করুক, ভারত কখনোই চুপচাপ বসে থাকবে না। কারণ তাদের কাছে নিজেদের দেশের সিকিউরিটি সবার আগে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবথেকে জরুরি হলো দক্ষ কূটনৈতিক পরিচালনা এবং কার্যকর ক্রাইসিস ম্যানেজমেন্ট। এখন একটা বিষয় খেয়াল করা খুবই জরুরি। দীর্ঘদিন ধরে একটা ন্যারেটিভ প্রচলিত ছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, অথচ ইউনূস তার শাসনামলে একটি দাসত্বের চুক্তিও দেখাতে পারে নাই। উল্টো ভারত শেখ হাসিনার সময়ে দেয়া বিভিন্ন সুবিধা বন্ধের মাধ্যমে বাংলাদেশকেই চাপে ফেলেছে। এখন সবার সামনে পরিষ্কার, শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করেন নাই, বরং ইউনূস আমেরিকার সঙ্গে দাসত্বের চুক্তি করে বাংলাদেশকে চতুর্দিক থেকে বিপদে ফেলে গিয়েছে। তাই বর্তমান বাস্তবতা সত্যিই অনেক বেশি জটিল এবং বহুপাক্ষিক। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশকে নিয়ে ঠিক কী ধরনের কৌশল গ্রহণ করবে ভারত, তা সময়ই বলে দেবে। তবে সুপার পাওয়ার আমেরিকার বাংলাদেশে ঢোকার চেষ্টা যেমন ভারত, রাশিয়া এবং চীনকে একত্রিত করবে, ঠিক তেমনি বাংলাদেশকেও দোটানায় ফেলতে পারে। তবে কি আগামী দিনগুলো বাংলাদেশের কূটনীতির জন্য একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে?